স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রাণীর পরিচিতি অংশে অন্যতম একটি বিষয় হলো ঘাসফড়িং। প্রিয় শিক্ষার্থী, চিত্রে খেয়াল করো, এটি হলো মানুষের পরিপাকতন্ত্র। তাহলে ঘাসফড়িংও একটি প্রাণী, তো নিশ্চয়ই ঘাসফড়িংয়েরও এরকম একটি তন্ত্র রয়েছে যা পরিপাক কাজের সাথে সংশ্লিষ্ট। তাহলে আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে ঘাসফড়িংয়ের দেহের অভ্যন্তরে পরিপাকতন্ত্র দেখতে পাচ্ছি। আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের নাম বলতে পারবে। ঘাসফড়িংয়ের খাদ্য পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আসি, ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত হয় তা আমরা দেখব। ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র এর খাদ্যাভ্যাসের সাথে অভিযোজিত এবং এর পরিপাকতন্ত্র পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি নিয়ে গঠিত হয়। পরিপাক নালী, ঘাসফড়িংয়ের পরিপাক নালী সরল প্রকৃতির এবং দেহের মধ্যরেখা বরাবর মুখছিদ্র থেকে পায়োছিদ্র পর্যন্ত বিস্তৃত। পরিপাক নালী স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, মেজেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী এবং প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী, এই তিনটি অংশে বিভক্ত। তাহলে আমরা জানলাম ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত হয়। অর্থাৎ এখানে থাকে মুখ হতে পায়ু পর্যন্ত বিস্তৃত একটি লম্বা পৌষ্টিক নালী আর থাকে পৌষ্টিক গ্রন্থি। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি খেয়াল করো। চিত্রে ঘাসফড়িংয়ের অভ্যন্তরে পৌষ্টিক নালী দেখানো হয়েছে। ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী সরু লম্বা নলের মতো একটি নালী। এটি মুখ হতে পায়ু পর্যন্ত বিস্তৃত এবং হিমুসিলে পেঁচানো অবস্থায় থাকে। হিমুসিল হলো ঘাসফড়িংয়ের দেহগহ্বর। শুধু ভ্রূণেই দেহগহ্বরটি সিলুম আকারে অবস্থান করে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় তা ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলুম গহ্বরে সংযুক্তির ফলে সৃষ্ট। অর্থাৎ ঘাসফড়িংয়ের ভ্রূণী অবস্থায় যে ব্লাস্টোসিল নামক গহ্বর থাকে তার সাথে এর ভ্রূণী ও সিলুমের সংযুক্তির ফলে যে নতুন গহ্বর সৃষ্টি হয় সেটি হলো মিগজুসিল। এই মিগজুসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে এটিকে হিমুসিল বলে। তাহলে আমরা জানলাম ঘাসফড়িংয়ের এই দেহগহ্বর বা হিমুসিলের অভ্যন্তরে কিন্তু এই পৌষ্টিক নালীটি পেঁচানো অবস্থায় থাকে। আর এই হিমুসিলে প্রবাহমান যে তরল থাকে সেটি হলো হিমোলিম্ফ, যেটিকে আমরা ঘাসফড়িংয়ের রক্ত বলে থাকি। ঘাসফড়িংয়ের ভ্রূণীয় সিলুম প্রাচীর দেহের বিভিন্ন অঙ্গ গঠনে ব্যবহৃত হয়। তো আমরা জেনেছি ঘাসফড়িংয়ের হিমুসিলে পেঁচানো অবস্থায় যে পৌষ্টিক নালী থাকে তার তিনটি অংশ রয়েছে। এর মধ্যে প্রথম অংশটি হলো অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম, মাঝের অংশটি হলো মধ্যপৌষ্টিক নালী বা মেজেন্টেরন এবং শেষের অংশটি হলো পশ্চাৎ পৌষ্টিক নালী বা প্রক্টোডিয়াম। প্রথমে আমরা আসি অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়ামের বর্ণনায়। এটিকে ফোরগাটও বলা হয়।
এটি পরিপাক নালীর প্রথম অংশ এবং এটি মুখ হতে গিজার্ড পর্যন্ত বিস্তৃত হয়। স্টোমিডামের অন্তঃপ্রাচীর কাইটিন নির্মিত একটি শক্ত আবরণে আবৃত, অর্থাৎ এর ভেতরে যে প্রাচীরটি থাকে সেটি কাইটিন নামক শক্ত আবরণে আবৃত। মুখছিদ্রটি ক্ষুদ্র এবং মুখ বিবরে উন্মুক্ত হয়। মুখছিদ্রের অঙ্কীয় তলে ফেরিংস থাকে। মুখ বিবরের পরবর্তী অংশটি হল গলবিলীয় অন্ননালী, যা মোচাকার থলির আকৃতির ক্রপে প্রবেশ করে। এটি হলো ঘাসফড়িংয়ের মোচাকার থলি আকৃতির ক্রপ। ক্রপের পরবর্তী ত্রিকোণাকার বেশ শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট অংশটির নাম গিজার্ড। তাহলে এই অংশটি হলো গিজার্ড। গিজার্ডের অন্তঃপ্রাচীর কাইটিনময় দাঁত ও পুরু বৃত্তাকার পেশিযুক্ত, অর্থাৎ এর ভেতরের প্রাচীরে বৃত্তাকার পেশিযুক্ত এবং কাইটিনময় দাঁতযুক্ত হয়ে থাকে। গিজার্ডের দৃঢ় সংকুচন প্রসারণে শক্ত খাদ্য চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ ঘাসফড়িংয়ে গৃহীত শক্ত খাদ্য এই গিজার্ডের সংকুচন প্রসারণের মাধ্যমেই চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা জানলাম ঘাসফড়িংয়ের অগ্রপৌষ্টিক নালীতে মুখছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালী, ক্রপ এবং সবশেষে গিজার্ড এই অংশসমূহ থাকে। আমরা চিত্রে ঘাসফড়িংয়ের মুখছিদ্র দেখতে পাচ্ছি, যা অগ্রপৌষ্টিক নালীর একটি অংশ। এটি প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত একটি ছিদ্র বিশেষ, এবং এই প্রকোষ্ঠটি মুখপাঙ্গে বেষ্টিত থাকে। মুখছিদ্রের কাজ এর সিবেরিয়ামে অর্থাৎ এর প্রকোষ্ঠে খাদ্যবস্তু গৃহীত হয় এবং মুখছিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে। মুখছিদ্রের পরের অংশটি হচ্ছে গলবিল। এটি নলাকার এবং পেশিবহুল। এর মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালীতে উন্মুক্ত হয়। মুখছিদ্রের পরেই থাকে গলবিল বা ফেরিংস। এই মুখছিদ্রটি ছোট নলাকার ও পেশিবহুল গলবিলে উন্মুক্ত হয়। এই গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে। গ্রাসনালী এটি গলবিলের পেছনে সরু সোজা নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট নালী। এর কাজ খাদ্যবস্তু মুখ থেকে বহন করে ক্রপে পৌঁছায়। ক্রপ গ্রাসনালী স্ফীত হয়ে মোচাকার থলির মতো পাতলা প্রাচীরযুক্ত ক্রপ গঠন করে। ক্রপের কাজ খাদ্যবস্তু এখানে কিছু সময়ের জন্য জমা থাকে। ক্রপের সংকুচন প্রসারণে খাদ্য কিছুটা চূর্ণ হয় এবং লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায় এই ক্রপে। গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস এটি ক্রপের পরবর্তী ত্রিকোণাকার বেশ শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট এবং অন্তঃপ্রাচীরের কাইটিনময় 6টি দাঁত ও 6টি অনুলম্ব ফাজ নিয়ে গঠিত অংশ। দাঁতের পেছনে চুল ও 6টি পেট থাকে। এর পরের অংশে থাকে পেছনে প্রসারিত কপাটিকা। গিজার্ডের কাজ গিজার্ড দৃঢ় সংকুচন প্রসারণ দ্বারা খাদ্যকে চূর্ণ করে। এর পেডের চুলগুলো খাদ্যকণাকে মেজেন্টেরনে প্রবেশের সময় ছাঁকনির কাজ করে এবং কপাটিকাগুলো খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয়। এবার আমরা আসব মধ্যপৌষ্টিক নালী বা মিডগাট বা মেজেন্টেরনের বর্ণনায়। এটি হেপাটিক শিখা থেকে মালপিজিয়ান নালিকা পর্যন্ত বিস্তৃত থাকে। আমরা চিত্রে হেপাটিক শিখা দেখতে পাচ্ছি, আর এগুলো হলো মালপিজিয়ান নালিকা। তাহলে এই হেপাটিক শিখা থেকে মালপিজিয়ান নালিকা পর্যন্ত বিস্তৃত পৌষ্টিক নালীর অংশটি হচ্ছে
মধ্য পৌষ্টিকনালী। মেজেন্টেরন গিজার্ডের পর থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত থাকে। মেজেন্টেরনের অন্তঃপ্রাচীর কিউটিকলের পরিবর্তে পেরিট্রফিক পর্দা দিয়ে আবৃত, অর্থাৎ এর অন্তঃপ্রাচীর পেরিট্রফিক পর্দা দিয়ে আবৃত। মেজেন্টেরন ও স্টোমোডিয়ামের সংযোগস্থলে 6 জোড়া ফাঁপা লম্বা মোচাকৃতির থলি থাকে, যা হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা নামে পরিচিত। এগুলো হলো হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকা খাদ্যের সার অংশ শোষণে ও উৎসেচক বা এনজাইম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেজেন্টেরনের শেষ ভাগে সূক্ষ্ম চুলের মতো অসংখ্য সবুজ বর্ণের হলদে অঙ্গাণু থাকে। এদেরকে মালপিজিয়ান নালিকা বলে, অর্থাৎ এই অংশে মালপিজিয়ান নালিকা থাকে। এরা সাধারণত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতি জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা একটির সামনের দিকে অন্যটির পেছন দিকে প্রসারিত থাকে। এই মধ্যপরিপাক নালী বা মেজেন্টেরনের অন্তঃপ্রাচীর স্তম্ভাকার অন্ততকীয় কোষে গঠিত, অর্থাৎ এখানে কলামনার এন্ডোডার্মাল সেল থাকে। এটি ভাঁজ হয়ে অসংখ্য ভিলাই গঠন করে। মেজেন্টেরনের শেষ অংশে চুলের মতো মালপিজিয়ান যে নালিকা থাকে এই অংশে, সেগুলো মূলত রেচন অঙ্গ। মেজেন্টেরনের কাজ, মেজেন্টেরনের গহ্বর খাদ্যবস্তুর পরিপাক ঘটায় এবং এর প্রাচীর অবস্থিত ভিলায় খাদ্যরস শোষণ করে। এবার আমরা চলে আসি হাইনগাট বা পশ্চাৎ পৌষ্টিকনালীতে। ঘাসফড়িংয়ের পশ্চাৎ পৌষ্টিকনালী ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়োছিদ্র নিয়ে গঠিত হয়। এটি হলো ঘাসফড়িংয়ের পশ্চাৎ পৌষ্টিকনালীর ইলিয়াম অংশ। এর পরেই থাকে কোলন এবং তারপরে অংশটি হলো রেকটাম বা মলাশয়। এর পরেই থাকে কিন্তু পায়োছিদ্র। তাহলে আমরা জানলাম ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়োছিদ্র নিয়ে ঘাসফড়িংয়ের পশ্চাৎ পৌষ্টিকনালী গঠিত হয়, যাকে আমরা প্রক্টোডিয়াম বা হাইনগাট বলি। প্রক্টোডিয়াম মালপিজিয়ান নালিকার পশ্চাৎ প্রান্ত থেকে শুরু হয়ে, অর্থাৎ এই মালপিজিয়ান নালিকার পশ্চাৎ প্রান্ত থেকে শুরু হয়ে পায়োছিদ্র পর্যন্ত বিস্তৃত থাকে, যাকে ইংরেজিতে বলে অ্যানাস। এই নালীর প্রথম অংশ হলো পেজবিহীন প্রশস্ত নলাকার ইলিয়াম, পরবর্তী সরু নলাকৃতি অংশের নাম কোলন। কোলনের পরবর্তী সর্বশেষ স্ফীত ও পুরু প্রাচীরযুক্ত থলির ন্যায় অংশের নাম রেকটাম বা মলাশয়, যা পায়োছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। পৌষ্টিকনালীর এই শেষ অংশটি ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত এবং এর অন্তঃপ্রাচীর কিউটিকল দিয়ে আবৃত। এর ইলিয়াম অংশে পরিপাককৃত খাদ্যরস শোষিত হয়। কোলন অংশে পাচিত খাদ্যবস্তুর বাকি অংশ পানি সহ শোষিত হয় এবং এর রেকটাম অংশে মল থেকে অতিরিক্ত পানি, খনিজ লবণ, অ্যামিনো অ্যাসিড শোষিত হয় এবং অপাচ্য খাদ্য সাময়িক জমা রাখা এর কাজ। আর অ্যানাস বা পায়োছিদ্র অপাচ্য অংশ মল হিসাবে দেহ থেকে অপসারণ করে। প্রিয় শিক্ষার্থী, ঘাসফড়িংয়ের অংশসমূহ আবার আমরা এক নজরে দেখি। এটি মুখছিদ্র হতে পায়ু পর্যন্ত বিস্তৃত। মুখছিদ্রের পরেই থাকে গলবিল বা ফেরিংস, এরপর গ্রাসনালী, ক্রপ, গিজার্ড, যার বাইরেই দেখা যায় গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, এরপর পাকস্থলী, এগুলো হলো মালপিজিয়ান নালিকা, এরপরে ইলিয়াম, তারপর কোলন, মলাশয় এবং সবশেষে পায়ু। এগুলো হলো ঘাসফড়িংয়ের লালা গ্রন্থি। আমরা চিত্রে ঘাসফড়িংয়ের লালা গ্রন্থি দেখতে পাচ্ছি, যা মুখ গহ্বরে উন্মুক্ত হয়। ঘাসফড়িংয়ের এই লালা গ্রন্থি এবং মধ্যন্ত্র বা মেজেন্টেরনের
অন্ত আবরণ বা ভেতরের আবরণ, আর এই যে এই অংশে হেপাটিক সিকা থাকে, সেই হেপাটিক সিকা পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। অর্থাৎ ঘাসফড়িংয়ে 3 ধরনের পৌষ্টিক গ্রন্থি রয়েছে: লালা গ্রন্থি, মেজেন্টেরনের ভেতরের আবরণ এবং হেপাটিক সিকা। লালা গ্রন্থি ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। ঘাসফড়িংয়ের বক্ষ গহ্বরে পৌষ্টিক নালীর ক্রপের নিচে 2 পাশে 1 জোড়া লালা গ্রন্থি অবস্থিত। শাখা প্রশাখাযুক্ত এই 1 জোড়া লালা গ্রন্থি ঘাসফড়িংয়ের লেবিয়াম নামক মুখোপাঙ্গের গোড়ায় গলবিলে উন্মুক্ত হয়। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারস খাদ্য গলাধঃকরণ ও চর্বণে সাহায্য করে। এছাড়া এটি কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাকেও ভূমিকা পালন করে। তো আমরা জেনেছি ঘাসফড়িংয়ে লালা গ্রন্থি ছাড়াও মেজেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা গ্রন্থির কাজ করে। মেজেন্টেরনের অন্তঃপ্রাচীরে অসংখ্য নিঃস্রাবী কোষ থাকে, যা থেকে নিঃসৃত পাচক রস খাদ্য পরিপাকে সহায়তা করে। স্টোমোডিয়াম ও মেজেন্টেরনের সংযোগস্থলে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে, যা পরিপাক সহায়ক গ্রন্থি হিসেবে কাজ করে। এইসব হেপাটিক সিকার অন্তঃপ্রাচীরে অর্থাৎ ভেতরের প্রাচীরে অবস্থিত ক্ষরণকারী কোষ থেকে পাচক রস ক্ষরিত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা ঘাসফড়িংয়ের অভ্যন্তরভাগ দেখতে পাচ্ছি, যার হিমোসিলে রয়েছে পৌষ্টিক নালী, যার 3টি অংশ: অগ্র, মধ্য ও পশ্চাৎ। এই অগ্র অংশের সম্মুখভাগেই থাকে মুখচিত্র, এরপর ফেরিংস বা গোলবিল এবং গ্রাস নালী, তারপর ক্রপ, যা নিয়ে অগ্র পৌষ্টিক নালী বা ফোরগাট গঠিত হয়। এরপরে অংশটি হলো মিডগাট বা মধ্য পৌষ্টিক নালী বা মেজেন্টেরন। তো আমরা দেখতে পাচ্ছি এটি শুরু হয় এই গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থেকে শুরু করে এটি শেষ হয় মালপিজিয়ান নালিকা পর্যন্ত। আমরা মালপিজিয়ান নালিকাগুলো দেখতে পাচ্ছি সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো, এবং মালপিজিয়ান নালিকা থেকে পায়ুছিদ্র পর্যন্ত পশ্চাৎ পৌষ্টিক নালী গঠিত হয়। এই মালপিজিয়ান নালিকাগুলো হিমোসিলে ভাসমান থেকে বিভিন্ন ধরনের রেচন পদার্থ সংগ্রহ করে পৌষ্টিক নালীতে নিয়ে আসে, এবং এই রেচন পদার্থ মলের সাথে পায়ুপথে নির্গত হয়। ঘাসফড়িংয়ের পরিপাক পদ্ধতি। ঘাসফড়িং সম্পূর্ণ তৃণভোজী বা শাকাহারী বা হার্বিভোরাস প্রাণী। ঘাস, শস্যদানা, লতা পাতা খেয়ে এরা জীবন ধারণ করে। এদের খাবারে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় সমস্ত উপাদানই থাকে। ঘাসফড়িংয়ের যে মুখোপাঙ্গ তা শুধু চিবানোর কাজে ব্যবহৃত হয়, তাই এদের খাদ্য গ্রহণকে চর্বণ এবং মুখোপাঙ্গকে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখোপাঙ্গ বলে। ঘাসফড়িং প্রথমে ম্যাক্সিলারি বা লেবিয়াল পাল্পের সাহায্যে খাদ্য নির্বাচন করে। অগ্রপদ, লেব্রাম ও লেবিয়াম নামক মুখোপাঙ্গের সাহায্যে এটি খাদ্যবস্তু আটকে ধরে। এছাড়াও ম্যান্ডিবল ও ম্যাক্সিলি নামক মুখোপাঙ্গের সাহায্যে এটি খাদ্যবস্তুর ক্ষুদ্র অংশ কেটে চূষণ করে। তো এভাবে খাদ্যবস্তু প্রাক মৌখিক প্রকোষ্ঠে পৌঁছার পরই লালা গ্রন্থি নিঃসৃত লালারস এর সাথে মিশ্রিত হয়, অর্থাৎ খাদ্যবস্তু গোলবিল অন্ননালী হয়ে ক্রপে প্রবেশ করে, এর সাথে সাথে লালারসও মিশ্রিত হয়ে যায়। লালারসে অ্যামাইলেজ, কাইটিনেজ ও সেলুলোজ এনজাইম থাকে, যা বিভিন্ন শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করে। খাদ্যবস্তু প্রাক মৌখিক প্রকোষ্ঠ থেকে ক্রপে পৌঁছায়, এখান থেকে গিজার্ডে প্রেরিত হয়। আংশিক পরিপাকৃত খাদ্য গিজার্ডে প্রবেশ করলে এর কাইটিনময় দাঁতে পিষ্ট হয়ে অতি সূক্ষ্ম কণা সমৃদ্ধ পেস্টে পরিণত হয়, অর্থাৎ খাদ্যগুলো মন্ডে বা পেস্টে পরিণত হয়।
এগুলো গিজার্ডে অবস্থিত সূক্ষ্ম রুমে পরিস্রিত হয়ে মেজেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালীতে প্রবেশ করে। মেজেন্টেরনের অন্তঃগাত্র এবং হেপাটিক সিকা ক্ষরণ ও সুসন্তল রূপে কাজ করে। মেজেন্টেরনে মল্টেজ, ট্রিপটেজ, অ্যামাইলেজ, ইনভার্টেজ, লাইপেজ প্রভৃতি এনজাইমের উপস্থিতিতে খাদ্যবস্তু সরল ও তরল খাদ্যরসে পরিণত হয়। পরিপাককৃত খাদ্য মেজেন্টেরনের কোষীয় প্রাচীরের মাধ্যমে পরিশোষিত হয়ে হিমোসিলে প্রবেশ করে সারা দেহে পরিবাহিত হয়। অজীর্ণ খাদ্যবস্তু কোলনের ভিতর দিয়ে মলাশয়ে পৌঁছার আগেই কোলনের প্রাচীর তা থেকে পানি, লবণ, অ্যামিনো অ্যাসিড ও অজৈব আয়ন শোষণ করে নেয়। পরে কঠিন অপাচ্য বস্তু মল রূপে বায়ুপথে বাইরে নির্গত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানতে পারলাম ঘাস ফড়িংয়ে খাদ্যবস্তু মুখছিদ্র পথে মুখ বিবরে প্রবেশ করার পর এর মুখপাঙ্গ মেগজিলা ও ম্যান্ডিবল কর্তৃক খাদ্যবস্তু কর্তিত ও প্রেষিত হয়। কর্তিত ও প্রেষিত খাদ্যবস্তুর সাথে এই লালা গ্রন্থি নিঃসৃত লালারস মিশ্রিত হয়। লালারসে অ্যামাইলেজ, সেলুলোজ প্রভৃতি এনজাইম থাকে যা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে এবং বিভিন্ন ধরনের শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করে, অর্থাৎ খাদ্যবস্তুর মধ্যে যে শর্করাজাত খাদ্য থাকে তাকে পানির মাধ্যমে হাইড্রোলাইসিস করে। ক্রপ থেকে খাদ্যবস্তু গিজার্ডে কাইটিনময় দাঁতে পিষ্ট হয়ে ক্ষুদ্রতর কণায় পরিণত হয়, অর্থাৎ ক্রপ থেকে এই গিজার্ড অংশে প্রবেশ করে এবং খাদ্যবস্তু পিষ্ট হয়ে ক্ষুদ্র কণায় পরিণত হয়। গিজার্ড থেকে খাদ্যবস্তু পাকস্থলীতে পৌঁছাবার পর পরিপাক্রিয়া শুরু হয়। এটি হলো ঘাস ফড়িংয়ের মধ্য পৌষ্টিক নালীর স্টোমাক বা পাকস্থলী অংশ। মেজেন্টেরন ও হেপাটিক সিকা নিঃসৃত উৎসেচক, অর্থাৎ এই মেজেন্টেরন এবং এই হেপাটিক সিকা থেকে যে উৎসেচক বা এনজাইম সমূহ নিঃসৃত হয়, যেমন মল্টেজ, অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, ইনভার্টেজ, ট্রিপটেজ ইত্যাদি কঠিন খাদ্যবস্তুকে সরল ও তরল খাদ্যরসে পরিণত করে। অর্থাৎ এখানে শর্করা পরিপাককারী মল্টেজ ও অ্যামাইলেজ, স্নেহ পরিপাককারী লাইপেজ এবং প্রোটিন পরিপাককারী প্রোটিয়েজ, ইনভার্টেজ, ট্রিপটেজ প্রভৃতি এনজাইম থাকে যা খাদ্যবস্তুকে সরল ও তরল খাদ্যরসে পরিণত করে। পরিপাকৃত তরল খাদ্য সারাংশ মেজেন্টেরনের, অর্থাৎ এই মধ্য পৌষ্টিক নালীর কোষীয় প্রাচীরের মাধ্যমে পরিশোষিত হয়ে এই হিমোসিলের মাধ্যমে সারা দেহে এই খাদ্যের সারাংশ পৌঁছে যায়। এভাবে প্রতিটি কোষ পুষ্টিকণা পেয়ে থাকে। খাদ্যের অপাচ্য অংশ যেমন অ্যামিনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড কোলন হয়ে মলাশয়ে মল আকারে প্রবেশ করে। অজীর্ণ খাদ্যবস্তু কোলনের মধ্য দিয়ে মলাশয়ে প্রবেশের পূর্বেই কোলনের প্রাচীর অপাচ্য অংশ থেকে অতিরিক্ত পানি, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে নেয়। পরে কঠিন অপাচ্য বস্তু মল রূপে পায়ুছিদ্র পথে বাইরে নির্গত হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে নিচে যে প্রবাহ চিত্রটি আঁকা হয়েছে তা সম্পূর্ণ করো। অর্থাৎ ঘাস ফড়িংয়ের পরিপাক নালীতে খাদ্যবস্তু প্রবেশের পর কি কি অবস্থা ঘটে কোন কোন অংশে তা এই প্রবাহ চিত্রের মাধ্যমে সম্পূর্ণ করবে। আশা করি আজকের লেকচার থেকেই তোমরা এটি পূরণ করার জন্য সমস্ত তথ্য পেয়ে যাবে। আজকের পাঠ মূল্যায়ন: হেপাটিক সিকা কি, পরিপাক বলতে কি বোঝায়, ঘাস ফড়িংয়ের পৌষ্টিক তন্ত্রের শক্ত ত্রিকোণাকার অংশটির গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো, ঘাস ফড়িংয়ের বিশেষ গ্রন্থির অনুপস্থিতিতে পরিপাক ক্রিয়া ব্যাহত হয়, উক্তিটি বিশ্লেষণ করো। বহু নির্বাচনী প্রশ্ন: ঘাস ফড়িংয়ের মালপিজিয়ান নালিকা কোন অঙ্গ হিসেবে কাজ করে? সঠিক উত্তর শোষণ অঙ্গ হিসেবে কাজ করে। আমরা জানি মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগ স্থলে যে চুলের ন্যায়
মালপিজিয়ান নালিকা থাকে, তা হিমোসিল থেকে বিভিন্ন ধরনের রেচন পদার্থ শোষণ করে। ঘাস ফড়িং কোন গোত্রের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হলো ঘাস ফড়িং একট্রিডিডি গোত্রের অন্তর্ভুক্ত। পরিপাকতন্ত্রের সাথে সম্পর্কিত মালপিজিয়ান নালিকা ওমাটিডিয়াম হেপাটিক্সিকা। সঠিক উত্তর হলো পরিপাকতন্ত্রের সাথে সম্পর্কিত হলো 1 ও 3 অর্থাৎ মালপিজিয়ান নালিকা এবং হেপাটিক্সিকা। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের আলোকে তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি। ঘাস ফড়িং এর পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অর্থাৎ একটি ঘাস ফড়িং এর পৌষ্টিক নালী এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। সেই সাথে স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।